আসসালামু আলাইকুম। আজ আমরা শুনব সত্যান্বেষী রহস্যের শেষ অধ্যায়। পুলিশের কাছে মেসের চাকর বামুন হইতে আরম্ভ করিয়া আমাদের সকলেরই এজাহার হইল, যে যাহা জানি বলিলাম, কিন্তু কাহারও জবানবন্দিতে এমন কিছু প্রকাশ পাইল না যাহাতে অশ্বিনী বাবুর মৃত্যুর কারণ অনুমান করা যাইতে পারে। অশ্বিনীবাবু অত্যন্ত নির্বিরোধ লোক ছিলেন। মেস ও অফিস ব্যতীত অন্য কোথাও তাহার বন্ধুবান্ধব কেহ ছিল বলিয়াও জানা গেল না। তিনি প্রতি শনিবারে বাড়ি যাইতেন। ১০-১২ বৎসর এইরূপ চলিয়া আসিতেছে, কখনো ব্যতিক্রম হয় নাই। কিছুদিন হইতে তিনি বহুমূত্র রোগে ভুগিতেছিলেন। এইরূপ গোটা কয়েক সাধারণ কথাই প্রকাশ পাইল। ডাক্তার অনুকূল বাবুও এজাহার দিলেন। তিনি যাহা বলিলেন তাহাতে অশ্বিনী বাবুর মৃত্যু রহস্য পরিষ্কার না হইয়া যেন আরো জটিল হইয়া উঠিল। তাহার জবানবন্দি সম্পূর্ণ উদ্ধৃত করিতেছি। গত ১২ বৎসর যাবৎ অশ্বিনী বাবু আমার বাসায় ছিলেন। তার বাড়ি বর্ধমান জেলায় হরিহরমপুর গ্রামে। তিনি সওদাগরি অফিসে কাজ করতেন। ১২০ টাকা আন্দাজ মাইনে পেতেন। এত অল্প মাহিনায় পরিবার নিয়ে কলকাতায় থাকার সুবিধা হয় না, তাই তিনি একলা মেসে থাকতেন। এই মেসের প্রায় সকলেই তাই করে থাকেন। অশ্বিনীবাবুকে আমি যতদূর জানি, তিনি সরল প্রকৃতির কর্তব্যনিষ্ঠ লোক ছিলেন। কখনো কারুর পাওনা ফেলে রাখতেন না। কারুর কাছে এক পয়সা ধার ছিল না। কোনো বদখেয়াল কি নেশা ছিল বলেও আমার জানা নেই। মেসের অন্য সকলেই এ বিষয়ে সাক্ষী দিতে পারবেন। এই ১২ বছরের মধ্যে তার সম্বন্ধে অস্বাভাবিক বা সন্দেহ কোনো কিছু লক্ষ্য করিনি। তিনি গত কয়েক মাস থেকে ডায়াবেটিসে ভুগছিলেন। আমারই চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তার মানসিক রোগের কোনো লক্ষণ ইতিপূর্বে চোখে পড়েনি। কাল হঠাৎ তার চালচলনে একটা অপ্রকৃতস্থ ভাব প্রথম লক্ষ্য করলুম। কাল বেলা প্রায় ১:৩০টার সময় আমি আমার ডাক্তারখানায় বসেছিলুম। হঠাৎ অশ্বিনীবাবু এসে বললেন, ডাক্তারবাবু, আপনার সঙ্গে আমার একটা গোপনীয় কথা আছে। একটু আশ্চর্য হয়ে তার মুখের দিকে চেয়ে দেখলুম। তাকে অত্যন্ত বিচলিত মনে হলো। জিজ্ঞাসা করলুম, কি কথা? তিনি এদিক ওদিক চেয়ে চাপা গলায় বললেন, এখন নয়, আরেক সময়, বলেই তাড়াতাড়ি অফিসে চলে গেলেন। সন্ধ্যার পর আমি, অজিতবাবু আর অতুলবাবু আমার ঘরে বসে গল্প করছিলুম। হঠাৎ অজিতবাবু দেখতে পেলেন দরজার পাশে দাঁড়িয়ে অশ্বিনী বাবু আমাদের কথা শুনছেন। তাকে ডাকতেই তিনি কোনো গতিকে একটা কৈফিয়ত দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। আমরা সবাই অবাক হয়ে রহিলুম। ভাবলুম, কি হলো অশ্বিনী বাবুর? তারপর রাত্রি ১০টার সময় তিনি চোরের মতো চুপি চুপি আমার কাছে এসে উপস্থিত হলেন। মুখ দেখেই বুঝলুম তার মানসিক অবস্থা প্রকৃতস্থ নয়। দরজা বন্ধ করে দিয়ে তিনি আবোল তাবোল নানা রকম কথা বলতে লাগলেন। কখনো বলেন ঘুমিয়ে ঘুমিয়ে ভীষণ বিভীষিকাময় স্বপ্ন দেখেছেন, কখনো বলেন একটা ভয়ানক গুপ্ত রহস্য জানতে পেরেছেন। আমি তাকে ঠান্ডা করবার চেষ্টা করলুম, কিন্তু তিনি ঝোঁকের মাথায় বকেই চললেন। শেষে আমি তাকে এক পুরিয়া ঘুমের ওষুধ দিয়ে দিলুম এবং বললুম, আজ রাত্রে শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালে আপনার কথা শুনব। তিনি ওষুধ নিয়ে উপরে উঠে গেলেন। সেই তার সঙ্গে আমার শেষ দেখা। তারপর আজ সকালে এই কাণ্ড। তার ভাবগতিক দেখে তার মানসিক প্রকৃতস্থতা সম্বন্ধে আমার সন্দেহ হয়েছিল বটে, কিন্তু তিনি যে এই ক্ষণিক উত্তেজনার বশে আত্মঘাতী হবেন তা আমি কল্পনাও করতে পারিনি। অনুকূলবাবু নীরব হইলে দারোগা জিজ্ঞাসা করিলেন, আপনি মনে করেন এ আত্মহত্যা? অনুকূলবাবু বলিলেন, তাছাড়া আর কি হতে পারে? তবে অতুলবাবু বলেছিলেন যে এ আত্মহত্যা নয়, অন্য কিছু। এ বিষয়ে তিনি হয়তো বেশি জানেন, অতএব তিনিই বলতে পারেন। দারোগা অতুলের দিকে ফিরিয়া কহিলেন, আপনি না অতুলবাবু? এটা যে আত্মহত্যা নয় তা মনে করবার কোনো কারণ আছে? আছে। নিজের হাতে মানুষ অমন ভয়ানকভাবে নিজের গলা কাটতে পারে না। আপনি লাশ দেখেছেন? ভেবে দেখুন,
এ অসম্ভব। দারোগা কিয়ৎকাল চিন্তা করিয়া বলিলেন, হত্যাকারী কে? আপনার কোনো সন্দেহ হয় কিনা? না। হত্যার কারণ কিছু অনুমান করতে পারেন কি? অতুল রাস্তার দিকের জানালাটা নির্দেশ করিয়া বলিল, ওই জানালাটা হত্যার কারণ। দারোগা সচকিত হইয়া বলিলেন, জানালা হত্যার কারণ? আপনি বলতে চান হত্যাকারী ওই জানালা দিয়ে ঘরে ঢুকেছিল? না, হত্যাকারী দরজা দিয়েই ঘরে ঢুকেছিল। দারোগা মৃদু হাসিয়া বললেন, আপনার বোধহয় স্মরণ নেই যে দরজা ভিতর থেকে বন্ধ ছিল। স্মরণ আমার আছে। দারোগা ঈষৎ পরিহাসের স্বরে বলিলেন, তবে কি অশ্বিনীবাবু আহত হবার পর দরজা বন্ধ করে দিয়েছিলেন? না, হত্যাকারী অশ্বিনীবাবুকে হত্যা করবার পর বাইরে থেকেই দরজা বন্ধ করে দিয়েছিল। সে কি করে হতে পারে? অতুল মুখ টিপিয়া হাসিয়া বলিল, খুব সহজে, একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। অনুকূলবাবু এতক্ষণ দরজাটার দিকেই তাকাইয়াছিলেন। তিনি বলিয়া উঠিলেন, ঠিক তো, ঠিক তো, দরজা সহজেই বাইরে থেকে বন্ধ করা যায়। এতক্ষণ আমাদের মাথাতেই ঢোকেনি। দেখছেন না দরজায় যে ইয়েল লক লাগানো? অতুল বলিল, দরজা বাইরে থেকে টেনে দিলেই বন্ধ হয়ে যায়, তখন আর ভিতর থেকে ছাড়া খোলবার উপায় নেই। দারোগা প্রবীণ লোক, তিনি গালে হাত দিয়া ভাবিতে ভাবিতে বলিলেন, সে ঠিক, কিন্তু একটা জায়গায় খটকা লাগছে। অশ্বিনীবাবু যে রাত্রে দরজা খুলে শুয়েছিলেন, তার কি কোনো প্রমাণ আছে? অতুল বলিল, না, বরঞ্চ তার উল্টো প্রমাণই আছে। আমি জানি তিনি দরজা বন্ধ করে শুয়েছিলেন। আমি বলিলাম, আমিও জানি, আমি তাকে দরজা বন্ধ করতে শুনেছি। দারোগা বলিলেন, তবে অশ্বিনীবাবু রাত্রে উঠে হত্যাকারীকে দরজা খুলে দিয়েছিলেন, এ অনুমানও তো সম্ভব বলে মনে হয় না। অতুল বলিল, না, কিন্তু আপনার বোধহয় স্মরণ নেই যে অশ্বিনীবাবু গত কয়েক মাস থেকে একটা রোগে ভুগছিলেন। রোগে ভুগছিলেন? ও, ঠিক বলেছেন, ঠিক বলেছেন অতুলবাবু। ও কথাটা আমার খেয়ালই ছিল না। দারোগা একটু মুরব্বিয়ান ভাবে বলিলেন, আপনি দেখছি বেশ ইন্টেলিজেন্ট লোক, পুলিশে ঢুকে পড়ুন না। এ পথে আপনি উন্নতি করতে পারবেন। কিন্তু এদিকে ব্যাপার ক্রমেই ঘোরালো হয়ে উঠেছে। যদি সত্যি এটা হত্যাকাণ্ড হয়, তাহলে হত্যাকারী যে ভয়ানক হুঁশিয়ার লোক, তাতে কোনো সন্দেহ নেই। কারুর উপর আপনাদের সন্দেহ হয়? বলিয়া উপস্থিত সকলের মুখের দিকে চাহিলেন। সকলেই নীরবে মাথা নাড়িলেন। অনুকূলবাবু বলিলেন, দেখুন, এ পাড়ায় প্রায়ই একটা দুটো খুন হয়। এ খবর অবশ্য আপনার কাছে নূতন নয়। পরশুদিনই আমাদের বাসার প্রায় সামনে একটা খুন হয়ে গেছে। এই সব দেখে আমার মনে হয় যে সবগুলো হত্যাই এক সুতোয় গাঁথা। একটার কিনারা হলেই অন্যটার কিনারা হবে, অবশ্য যদি অশ্বিনীবাবুর মৃত্যুকে হত্যাকাণ্ড বলে মেনে নেওয়া হয়। দারোগা বলিলেন, তা হতে পারে, কিন্তু অন্য খুনের কিনারা হবার আশায় বসে থাকলে বোধহয় অনন্তকাল বসেই থাকতে হবে। অতুল বলিল, দারোগাবাবু, যদি এ খুনের কিনারা করতে চান, তাহলে ওই জানালাটার কথা ভালো করে ভেবে দেখবেন। দারোগা ক্লান্তভাবে কহিলেন, সব কথাই আমাদের ভালো করে ভেবে দেখতে হবে অতুলবাবু। এখন আপনাদের প্রত্যেকের ঘর আমি খানাতল্লাশ করতে চাই। তারপর উপরে নিচে সব ঘরেই পুঙ্খানুপুঙ্খ রূপে খানাতল্লাশ করা হইল, কিন্তু কোথাও এমন কিছু পাওয়া গেল না যাহার দ্বারা এই মৃত্যুর রহস্য উপর আলোকপাত হইতে পারে। অশ্বিনীবাবুর ঘরও যথারীতি অনুসন্ধান করা হইল, কিন্তু দু একটা অতি সাধারণ পারিবারিক চিঠিপত্র ছাড়া আর কিছুই পাওয়া গেল না। খুরের শূন্য খাপটা বিছানার পাশেই পড়িয়াছিল। তিনি নিজে খোরকার্য করিতেন, এ কথা আমরা সকলেই জানিতাম। খাপটা চিনিতেও কষ্ট হইল না। অশ্বিনী বাবুর মৃতদেহ পূর্বেই স্থানান্তরিত হইয়াছিল। অতঃপর তাহার দরজায় তালা লাগাইয়া সিলমোহর করিয়া দারোগা বেলা ১:৩০ নাগাদ প্রস্থান করিলেন। অশ্বিনীবাবুর বাড়িতে তার পাঠানো হয়েছিল। বৈকালে তাহার পুত্ররা ও অন্যান্য নিকট আত্মীয়বর্গ আসিয়া উপস্থিত হইলেন। তাহাদের বিস্মিত বিমূঢ় শোকের চিত্রের উপর
জবনিকা টানিয়া দিলাম। আমরা অনাত্মীয় হইলেও অশ্বিনীবাবুর এই শোচনীয় মৃত্যুতে প্রত্যেকেই গভীরভাবে আহত হইয়াছিলাম। তাছাড়া নিজেদের প্রাণ লইয়াও কম আশঙ্কা হয় নাই। যেখানে পাশের ঘরে এরূপ ব্যাপার ঘটিতে পারে, সেখানে আমাদের জীবনেরই বা নিশ্চয়তা কি? মলিন শশাঙ্ক অবসন্নতার ভিতর দিয়া এই বিপদভারাক্রান্ত দুর্দিন কাটিয়া গেল। রাত্রিকালে শয়নের পূর্বে ডাক্তারের ঘরে গিয়া দেখিলাম তিনি স্তম্ভ গম্ভীর মুখে বসিয়া আছেন। এই একদিনের ঘটনায় তাহার শান্ত নিশ্চিহ্ন মুখের উপর কালো কালো রেখা পড়িয়া গিয়াছে। আমি তাহার পাশে বসিয়া বলিলাম, বাসার সকলেই তো মেস ছেড়ে চলে যাবার জোগাড় করছেন। ম্লান হাসিয়া অনুকূলবাবু বলিলেন, তাদের তো দোষ দেওয়া যায় না অজিতবাবু। এরকম ব্যাপার যেখানে ঘটে সেখানে কে থাকতে চায় বলুন? কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, একে খুন বলা যেতে পারে কি করে? আর যদি খুনই হয়, তাহলে মেসের বাইরের লোকের দ্বারা তো খুন সম্ভব হতে পারে না। প্রথমত, হত্যাকারী উপরে উঠল কি করে? সিঁড়ির দরজা রাত্রিকালে বন্ধ থাকে, এ তো আপনারা সকলে জানেন। যদি ধরে নেওয়া যায় যে লোকটা কোনো কৌশলে উপরে উঠেছিল, কিন্তু সে অশ্বিনী বাবুর খুর দিয়ে তাকে খুন করলো কি করে? এ কি কখনো সম্ভব? সুতরাং বাইরের লোকের দ্বারা খুন হয়নি এ কথা নিশ্চিত। তাহলে বাকি থাকেন কারা? যারা মেসে থাকেন। এদের মধ্যে অশ্বিনী বাবুকে খুন করতে পারে এমন কেউ আছে কি? অবশ্য অতুলবাবু অল্পদিন হলো এসেছেন, তার বিষয়ে আমরা কিছু জানি না। আমি চমকিয়া উঠিয়া বলিলাম, অতুল? ডাক্তারবাবু গলা খাটো করিয়া বলিলেন, অতুলবাবু লোকটিকে আপনার কি রকম মনে হয়? আমি বলিলাম, অতুল? না না, এ কখনো সম্ভব নয়। অতুল কি জন্য অশ্বিনীবাবুকে? ডাক্তার বলিলেন, তবেই দেখুন, আপনার মুখ থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে মেসের কেউ এ কাজ করতে পারে না। তাহলে বাকি থাকে কি? তিনি আত্মহত্যা করেছেন, এই কথাটাই কি বাকি থেকে যাচ্ছে না? কিন্তু আত্মহত্যা করবারও তো একটা কারণ থাকা চাই। সে কথাও আমি ভেবে দেখেছি। আপনার মনে আছে, কিছুদিন আগে আমি বলেছিলুম যে এ পাড়ায় একটা কোকেনের গুপ্ত সম্প্রদায় আছে। এই সম্প্রদায়ের সর্দার কে তা কেউ জানে না। হ্যাঁ, মনে আছে। ডাক্তার ধীরে ধীরে বলিলেন, এখন মনে করুন অশ্বিনীবাবুই যদি এই সম্প্রদায়ের সর্দার হন। আমি স্তম্ভিত হইয়া বলিলাম, সে কি? তাও কি কখনো সম্ভব? ডাক্তার বলিলেন, অজিতবাবু, পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। বরঞ্চ কাল রাত্রে অসীমবাবু আমাকে যেসব কথা বলেছিলেন, তাতে এই সন্দেহই ঘনীভূত হয়। খুব সম্ভব তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। অত্যধিক ভয় পেলে মানুষ অপ্রকৃতস্থ হয়ে পড়তে পারে। কে বলতে পারে, হয়তো এই অপ্রকৃতস্থতার ঝোঁকেই তিনি আত্মহত্যা করেছেন। ভেবে দেখুন, এ অনুমান কি সঙ্গত মনে হয় না? এই অভিনব থিওরি শুনিয়া আমার মাথা একেবারে গুলাইয়া গিয়াছিল। আমি বলিলাম, কি জানি ডাক্তারবাবু, আমি তো কিছুই ধারণা করতে পারছি না। আপনি বরং আপনার সন্দেহের কথা পুলিশকে খুলে বলুন। ডাক্তার উঠিয়া দাঁড়াইলেন, বলিলেন, কাল তাই বলবো। এই সমস্যার একটা মীমাংসা না হওয়া পর্যন্ত যেন কিছুতেই শান্তি পাচ্ছি না। ২-৩টা দিন কোনো রকমে কাটিয়া গেল। মনের একান্ত অশান্তির উপর সিআইডি বিভাগের বিবিধ কর্মচারীর নিরন্তর যাতায়াতে ও সওয়াল জবাবে প্রাণ অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল। মেসের প্রত্যেকেই পালাই পালাই করিতেছিলেন, কিন্তু আবার পালাইতেও সাহস হইতেছিল না। কি জানি, তাড়াতাড়ি বাসা ছাড়িলে যদি পুলিশ তাহাকেই সন্দেহ করিয়া বসে। বাসারই কোনো ব্যক্তির চারিধারে যে সন্দেহের জাল ধীরে ধীরে গুটাইয়া আসিতেছে, তাহার ইশারা পাইতেছিলাম, কিন্তু সে ব্যক্তিকে তাহা অনুমান করিতে পারিতেছিলাম না। মাঝে মাঝে অজ্ঞাত আতঙ্কে বুকটা ধড়াস করিয়া উঠিতেছিল। পুলিশ আমাকেই সন্দেহ করে না তো? সেদিন সকালে অতুল ও আমি ডাক্তারের ঘরে বসিয়া সংবাদপত্র পাঠ করিতেছিলাম। একটা মাঝারি গোছের প্যাকিং
কেস এ ডাক্তারের ঔষধ আসিয়াছিল। তিনি বাক্স খুলিয়া সেগুলি সযত্নে বাহির করিয়া আলমারিতে সাজাইয়া রাখিতেছিলেন। প্যাকিং কেসের উপর আমেরিকার ছাপ মারা ছিল। ডাক্তারবাবু দেশি ঔষধ ব্যবহার করিতেন না। দরকার হইলেই আমেরিকা কিংবা জার্মানি হইতে ঔষধ আনাইয়া লইতেন। প্রায় মাসে মাসে তাহার এক বাক্স করিয়া ঔষধ আসিত। অতুল খবরের কাগজের অর্ধাংশটা নামাইয়া রাখিয়া বলিল, ডাক্তারবাবু, আপনি বিদেশ থেকে ঔষধ আনান কেন? দেশি ওষুধ কি ভালো হয় না? অতুল একটা বড় সুগার অফ মিল্কের শিশি তুলিয়া লইয়া তাহার গায়ে লেখা বিখ্যাত বিক্রেতাদের নাম দেখিয়া বলিল, এরিক অ্যান্ড হ্যাভেল। এরাই বুঝি সবচেয়ে ভালো ওষুধ তৈরি করে? হ্যাঁ। আচ্ছা, হোমিওপ্যাথিতে সত্যি সত্যি রোগ সারে? আমার তো বিশ্বাস হয় না। এক ফোঁটা জল খেলে আবার রোগ সারবে কি? ডাক্তার মৃদু হাসিয়া বলিলেন, এত লোক যে ওষুধ নিতে আসে তারা কি ছেলেখেলা করে? অতুল বলিল, হয়তো রোগ আপনিই সারে। তারা ভাবে ওষুধের গুণে সারল। বিশ্বাসেও অনেক সময় কাজ হয় কিনা। ডাক্তার শুধু একটু হাসলেন, কিছু বলিলেন না। কিয়ৎকাল পরে জিজ্ঞাসা করিলেন, খবরের কাগজে আমাদের বাসার কথা কিছু আছে নাকি? আছে, বলিয়া আমি পড়িয়া শুনাইলাম। হতভাগ্য অশ্বিনী কুমার চৌধুরীর হত্যার এখনো কোনো কিনারা হয় নাই। পুলিশের সিআইডি বিভাগ এই হত্যা রহস্যের তদন্ত ভার গ্রহণ করিয়াছেন। কিছু কিছু তথ্য আবিষ্কৃত হইয়াছে। আশা করা যাইতেছে শীঘ্রই আসামির গ্রেফতার হইবে। ছাই হইবে, ওই আশা করা পর্যন্ত। ডাক্তারবাবু মুখ ফিরাইয়া পড়িয়া উঠিলেন, এ কি দারোগাবাবু? দারোগা ঘরে প্রবেশ করিলেন, সঙ্গে দুইজন কনস্টেবল। ইনি আমাদের সেই পূর্ব পরিচিত দারোগা। কোনো প্রকার ভনিতা না করিয়া একেবারে অতুলের সম্মুখে গিয়া বলিলেন, আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় যেতে হবে। গোলমাল করবেন না, তাতে কোনো ফল হবে না। রামাধীন সিং, হ্যান্ডকাফ লাগাও। একজন কনস্টেবল ক্ষিপ্র অভ্যস্ত হস্তে করাত করিয়া হাত করা পরাইয়া দিল। আমরা সব হয়ে উঠিয়া দাঁড়াইয়াছিলাম। অতুল বলিয়া উঠিল, এ কি? দারোগা বলিলেন, এই দেখুন ওয়ারেন্ট। অশ্বিনী কুমার চৌধুরীকে হত্যা করার অপরাধে অতুলচন্দ্র মিত্রকে গ্রেফতার করা হলো। আপনারা দুজনে একে অতুলচন্দ্র মিত্র বলে শনাক্ত করেছেন? নিঃশব্দে অভিভূতের মতো আমরা ঘাড় নাড়িলাম। অতুল মৃদু হাসিয়া বলিল, শেষ পর্যন্ত আমাকেই ধরলেন? আচ্ছা, চলুন থানায়। অজিত, কিছু ভেবো না, আমি নির্দোষ। একটা ঠিকা গাড়ির ইতিমধ্যে বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছিল। অতুলকে তাহাতে তুলিয়া পুলিশ সদল বলে চলিয়া গেল। পাংশুমুখে ডাক্তার বলিলেন, অতুলবাবুই তাহলে? কি ভয়ানক, কি ভয়ানক! মানুষের মুখ দেখে কিছু বোঝবার উপায় নেই। আমার মুখে কথা বাহির হইল না। অতুল হত্যাকারী। এই কয়দিন তাহার সহিত একত্র বাস করিয়া তাহার প্রতি আমার মনে একটা প্রীতিপূর্ণ সৌহার্দ্যের সূত্রপাত হইয়াছিল। তাহার স্বভাবটি এত মধুর যে আমার হৃদয় এই অল্পকাল মধ্যেই সে জয় করিয়া লইয়াছিল। সেই অতুল খুনি। কল্পনার অতীত বিষয়ে ক্ষোভে মর্মপীড়ায় আমি যেন দিগ্ভ্রান্ত হইয়া গেলাম। ডাক্তার বলিলেন, এই জন্যেই অজ্ঞাত কুলশীল লোককে আশ্রয় দেওয়া শাস্ত্রে বারণ। কিন্তু তখন কে ভেবেছিল যে লোকটা এত বড় একটা? আমার কিছুই ভালো লাগতেছিল না। উঠিয়া গিয়া নিজের ঘরে দ্বার বন্ধ করিয়া শুইয়া পড়িলাম। স্নানাহার করিবার প্রবৃত্তি হইল না। ঘরের ওপাশে অতুলের জিনিসপত্র ছড়ানো রহিয়াছে, সেই দিকে চাহিয়া আমার চক্ষে জল আসিয়া পড়িল। অতুলকে যে কতখানি ভালোবাসিয়াছি তাহা বুঝিতে পারিলাম। অতুল যাইবার সময় বলিয়া গিয়াছে সে নির্দোষ। তবে কি পুলিশ ভুল করিল? আমি বিছানায় উঠিয়া বসিলাম। যে রাত্রে অশ্বিনীবাবু হত্যা হন সে রাত্রির সমস্ত কথা স্মরণ করিবার চেষ্টা করিলাম। অতুল মেঝেই বালিশের উপর কান পাতিয়া ডাক্তারের সহিত অশ্বিনীবাবুর কথাবার্তা শুনিতেছিল। কেন শুনিতেছিল? কি উদ্দেশ্য? তারপর রাত্রি 11টার সময় আমি ঘুমাইয়া পড়িলাম। একেবারে সকালে ঘুম ভাঙিল।
ইতিমধ্যে অতুল যদি কিন্তু অতুল গোড়া হইতেই বলিতেছে, এ খুন, আত্মহত্যা নয়। যে স্বয়ং হত্যাকারী সে কি এমন কথা বলিয়া নিজের গলায় ফাঁসি পরাইবার চেষ্টা করিবে? কিংবা এমনও তো হইতে পারে যে নিজের উপর হইতে সন্দেহ ঝাড়িয়া ফেলিবার উদ্দেশ্যই অতুল এ কথা বলিতেছে, যাহাতে পুলিশ ভাবে যে অতুল যখন এত জোর দিয়া বলিতেছে এ হত্যা, তখন সে কখনোই হত্যাকারী নহে। এরূপ নানা চিন্তায় উদ্ভ্রান্ত উৎপীড়িত মন লইয়া আমি বিছানায় পড়িয়া ছটফট করিতে লাগিলাম। কখনো উঠিয়া পড়ে পায়চারি করিতে লাগিলাম। এমনি করিয়া দ্বিপ্রহর অতীত হইয়া গেল। বেলা ৩টা বাজিল। হঠাৎ মনে হইল কোনো উকিলের কাছে গিয়া পরামর্শ লইয়া আসি। এরূপ অবস্থায় পড়িলে কি করা উচিত কিছুই জানা ছিল না। উকিলও কাহাকেও চিনি না। যা হোক, একটা উকিল খুঁজিয়া বাহির করা দুষ্কর হইবে না বুঝিয়া একটা জামা গলাইয়া লইয়া তাড়াতাড়ি বাহির হইবার উপক্রম করিতেছি। এমন সময় দরজায় ধাক্কা পড়িল। দ্বার খুলিয়া দেখি সম্মুখেই অতুল। অ্যাঁ, অতুল! বলিয়া আমি আনন্দে তাহাকে প্রায় জড়াইয়া ধরিলাম। সে দোষী কি নির্দোষ এ আন্দোলন মন হইতে একেবারে মুছিয়া গেল। রুক্ষ মাথা, শুষ্ক মুখ। অতুল হাসিয়া বলিল, হ্যাঁ ভাই, আমি। বড্ড ভুগিয়েছে। অনেক কষ্টে একজন জামিন পাওয়া গেল, তাই ছাড়া পেলুম, নইলে আজ হাজত বাস করতে হতো। তুমি চলেছ কোথায়? একটু অপ্রতিভভাবে বলিলাম, উকিলের বাড়ি। অতুল সস্নেহে আমার একটা হাত চাপিয়া দিয়া বলিল, আমার জন্যে? তার আর দরকার নেই ভাই, আপাতত কিছুদিনের জন্যে ছাড়ানো পাওয়া গেছে। দুজনে ঘরের মধ্যে আসিলাম। অতুল ময়লা জামাটা খুলিতে খুলিতে বলিল, উহ, মাথাটা ঝা ঝা করছে। সমস্ত দিন নাওয়া খাওয়া নেই। তুমিও দেখছি নাওনি খাওনি। বেচারি, চলো চলো, মাথায় ২ ঘটি জল ঢেলে যা হোক দুটো মুখে দেওয়া যাক। নাড়ি একেবারে চুইয়ে গেছে। আমি দ্বিধা ঠেলিয়া বলিবার চেষ্টা করিলাম, অতুল, তুমি তুমি আমি কি অশ্বিনীবাবুকে খুন করেছি কিনা? অতুল মৃদুকণ্ঠে হাসিল। সে আলোচনা পরে হবে, এখন কিছু খাওয়া দরকার। মাথাটা ধরেছে দেখছি। যা হোক, স্নান করলেই সেরে যাবে বোধ হয়। ডাক্তারবাবু প্রবেশ করিলেন। তাহাকে দেখিয়া অতুলবাবু বলিল, অনুকূলবাবু, ঘষা দোয়ানির মতো আবার আমি ফিরে এলুম। ইংরেজিতে একটা কথা আছে না, ব্যাড পেনি? আমার অবস্থাও প্রায় সেই রকম। পুলিশেও নিল না, ফিরিয়ে দিলে। ডাক্তার একটু গম্ভীরভাবে বলিলেন, অতুলবাবু, আপনি ফিরে এসেছেন, খুব সুখের বিষয়। আশা করি পুলিশ আপনাকে নির্দোষ বুঝেই ছেড়ে দিয়েছে। কিন্তু আমার এখানে আর আপনার, বুঝতেই তো পারছেন, ৫ জনকেই নিয়ে মেস। এমনিতেই সকলে পালাই পালাই করছেন। তার উপর যদি আবার আপনি, আপনি কিছু মনে করবেন না। আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। কিন্তু অতুল বলিল, না না, সে কি কথা? আমি এখন দাগী আসামি। আমাকে আশ্রয় দিয়ে আপনারা বিপদে পড়বেন কেন? বলা তো যায় না। পুলিশ হয়তো শেষে আপনাকেও অ্যাডিং বেটিং চার্জে ফেলবে। তা আজই কি চলে যেতে বলেন? ডাক্তার একটু চুপ করিয়া থাকিয়া অনিচ্ছাভাবে বলিলেন, না, আজ রাতটা থাকুন, কিন্তু সকাল সকালই। অতুল বলিল, নিশ্চয়, কাল আর আপনাদের বিব্রত করব না। যেখানে হোক একটা আস্তানা খুঁজে নেব। শেষ পর্যন্ত ওরিয়া হোটেল তো আছেই, বলিয়া হাসিল। ডাক্তার তখন থানায় কি হইল জিজ্ঞাসা করিলেন। অতুল ভাষা ভাষা জবাব দিয়া স্নান করিতে চলিয়া গেল। ডাক্তার আমাকে বলিলেন, অতুলবাবু মনে মনে ক্ষুণ্ণ হলেন বুঝতে পারছি, কিন্তু উপায় কি বলুন? একে তো মেসের বদনাম হয়ে গেছে, তার উপর যদি পুলিশের গ্রেফতারি আসামি রাখি, সেটা কি নিরাপদ হবে আপনিই বলুন? বাস্তবিক এটুকু সাবধানতা ও স্বার্থপরতার জন্য কাহাকেও দোষ দেওয়া যায় না। আমি বিরসভাবে ঘাড় নাড়িলাম, বলিলাম, তা আপনার মেস, আপনি যা ভালো বুঝবেন করবেন। আমি গামছা কাঁধে ফেলিয়া স্নান ঘরের উদ্দেশ্যে প্রস্থান করিলাম।
ডাক্তার লজ্জিত বিমর্ষ মুখে বসিয়া রহিলেন। স্নানাহার শেষ করিয়া ঘরে ফিরিতেছি, এমন সময় ঘনশ্যামবাবু অফিস হইতে ফিরিলেন। সম্মুখে অতুলকে দেখিয়া তিনি যেন ভূত দেখার মতো চমকিয়া উঠিলেন। পাংশু মুখে বলিলেন, অতুলবাবু, আপনি? আপনি? অতুল মৃদু হাসিয়া বলিল, আমি বটে ঘনশ্যামবাবু। আপনার কি বিশ্বাস হচ্ছে না? ঘনশ্যামবাবু বলিলেন, কিন্তু আপনাকে তো পুলিশে। এই পর্যন্ত বলিয়া একটা ঢোক গিলিয়া তিনি নিজের ঘরে ঢুকিয়া পড়িলেন। অতুলের চক্ষু কৌতুকে নাচিয়া উঠিল। সে মৃদুকণ্ঠে বলিল, বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে বোধহয় 58। ঘনশ্যামবাবু আমায় দেখে বিশেষ ভয় পেয়েছেন দেখছি। সেদিন সন্ধ্যাবেলা অতুল বলিল, ওহে দেখো তো, দরজার তালাটা লাগছে না। দেখিলাম বিলাতি তালায় কি গোলমাল হইয়াছে। গৃহস্বামীকে খবর দিলাম। তিনি আসিয়া দেখিয়া বলিলেন, বিলিতি তালায় ওই মুশকিল। ভালো আছেন তো? বেশ আছেন। খারাপ হলে একেবারে ইঞ্জিনিয়ার ডাকতে হয়। এর চেয়ে আমাদের দেশি হুড়কো ভালো। যা হোক, কালই মেরামত করিয়ে দেব, বলিয়া তিনি নামিয়া গেলেন। রাত্রে শয়নের পূর্বে অতুল বলিল, অজিত, মাথা ধরাটা ক্রমেই বাড়ছে। কি করি বলো তো? আমি বলিলাম, ডাক্তারের কাছ থেকে এক পুরিয়া ওষুধ নিয়ে খাও না। অতুল বলিল, হোমিওপ্যাথি ওষুধ? তাতে সারবে? আচ্ছা, দেখা যাক হোমিওপ্যাথির জোর। আমি বলিলাম, চলো, আমার শরীরটাও ভালো ঠেকছে না। ডাক্তার তখন দ্বার বন্ধ করিবার উপক্রম করিতেছিলেন। আমাদের দেখিয়া জিজ্ঞাসুভাবে মুখের দিকে চাহিলেন। অতুল বলিল, আপনার ওষুধের গুণ পরীক্ষা করতে এলুম। বড্ড মাথা ধরেছে, কিছু ব্যবস্থা করতে পারেন? ডাক্তার খুশি হইয়া বলিলেন, বিলক্ষণ, পারি বই কি। পিত্তি পরে মাথা ধরেছে। বসুন, এখুনি ওষুধ দিচ্ছি, বলিয়া আলমারি হইতে নূতন ওষুধ পুরিয়া করিয়া আনিয়া দিলেন। যান, খেয়ে শুয়ে পড়ুন গিয়ে। কাল সকালে আর কিছু থাকবে না। অজিতবাবু, আপনার চেহারাটাও ভালো ঠেকছে না। উত্তেজনার পর অবসাদ বোধ হচ্ছে না? শরীর টিসটিস করছে, বুঝেছি। আপনিও এক দাগ নিন, শরীর বেশ ঝরঝরে হয়ে যাবে। ওষুধ লইয়া বাহির হইতেছি। অতুল বলিল, ডাক্তারবাবু ব্যোমকেশ বক্সী বলে কাউকে চেনেন? ডাক্তার ঈষৎ চমকিত হইয়া বলিলেন, না। কে তিনি? অতুল বলিল, জানি না, আজ থানায় তার নাম শুনলুম। তিনি নাকি এই হত্যার তদন্ত করছেন। ডাক্তার মাথা নাড়িয়া বলিলেন, না, আমি তাকে চিনি না। উপরে নিজেদের ঘরে ফিরিয়া আসিয়া আমি বলিলাম, অতুল, এবার সব কথা আমায় বলো। কি বলবো? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, কিন্তু সে হবে না। সব কথা খুলে বলতে হবে। অতুল একটু চুপ করিয়া রহিল। তারপর দ্বারের দিকে একবার দৃষ্টিপাত করিয়া বলিল, আচ্ছা, বলছি। এসো, আমার বিছানায় বসো। তোমার কাছে যে আর লুকিয়ে রাখা চলবে না, তা বুঝেছিলুম। আমি তাহার বিছানায় গিয়া বসিলাম। সেও দরজা ভেজাইয়া আমার পাশে বসিল। ওষুধের পুরিয়াটা তখনও আমার হাতে ছিল। ভাবিলাম, সেটা খাইয়া নিশ্চিন্ত মনে গল্প শুনিব। মোড়ক খুলিয়া ওষুধ মুখে দিতে যাইতেছি। অতুল আমার হাতটা ধরিয়া বলিল, এখন থাক, আমার গল্পটা শুনে নিয়ে তারপর খেও। সুইচ তুলিয়া আলো নিবাইয়া দিয়া অতুল আমার কানের কাছে মুখ আনিয়া ফিসফিস করিয়া তাহার গল্প বলিতে লাগিল। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনিয়া চলিলাম। বিস্ময়ে আতঙ্কে মাঝে মাঝে গায়ে কাটা দিয়া উঠিতে লাগিল। 15 মিনিট পরে সংক্ষেপে গল্প সমাপ্ত করিয়া অতুল বলিল, আজ এই পর্যন্ত থাক, কাল সব খুলে বলবো। রেডিয়ম অঙ্কিত ঘড়ির দিকে চাহিয়া বলিল, এখনো সময় আছে। রাত্রি 2টোর আগে কিছু ঘটছে না। তুমি বরঞ্চ ইতিমধ্যে একটু ঘুমিয়ে নাও। ঠিক সময়ে আমি তোমাকে তুলে দেব। রাত্রি তখন বোধ করি 1:30 হইবে। অন্ধকারে চোখ মেলিয়া বিছানায় শুইয়াছিলাম। শ্রবণেন্দ্রিয় এত তীক্ষ্ণ হইয়া উঠিয়াছিল যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বিছানার উপর
দেহের উত্থান পতনের শব্দ স্পষ্ট শুনিতে পাইতেছিলাম। অতুল যে জিনিসটি দিয়াছিল সেটি দৃঢ় মুষ্টিতে ডান হাতে ধরিয়াছিলাম। হঠাৎ অন্ধকারে কোনো শব্দ শুনিলাম না, কিন্তু অতুল আমাকে স্পর্শ করিয়া গেল। ইশারাটা আগে হইতেই স্থির করা ছিল। আমি ঘুমন্ত ব্যক্তির মতো জোরে জোরে নিঃশ্বাস ফেলিতে লাগিলাম। বুঝিলাম সময় উপস্থিত হইয়াছে। তারপর কখন দরজা খুলিল জানিতে পারিলাম না। সহসা অতুলের বিছানার উপর ধপ করিয়া একটা শব্দ হইল এবং সঙ্গে সঙ্গে আলো জ্বলিয়া উঠিল। লোহার ডান্ডা হস্তে আমি তরাক করিয়া বিছানা হইতে লাফাইয়া উঠিলাম। দেখিলাম এক হাতে রিভলভার, অন্য হাতে আলোর সুইচ ধরিয়া অতুল এবং তাহারই শয্যার পাশে হাঁটু গাড়িয়া বসিয়া মরণাহত বাঘ যেমন করিয়া শিকারীর দিকে ফিরিয়া তাকায় তেমনি বিস্ফারিত নেত্রে চাহিয়া ডাক্তার অনুকূলবাবু। অতুল বলিল, বড়ই দুঃখের বিষয় ডাক্তারবাবু, আপনার মতো পাকা লোক শেষকালে পাশবালিশ খুন করলে। ব্যাস, নড়বেন না, ছুরি ফেলে দিন। হ্যাঁ, নড়ছেন কি? গুলি করেছি। অজিত, রাস্তার দিকের জানালাটা খুলে দাও তো, বাইরেই পুলিশ আছে। খবরদার। ডাক্তার বিদ্যুৎ বেগে উঠিয়া দরজা দিয়া পালাইবার চেষ্টা করিল, কিন্তু সঙ্গে সঙ্গে অতুলের বজ্রমুষ্টি তাহার চোয়ালে হাতুড়ির মতো লাগিয়া তাহাকে ধরাশায়ী করিল। মাটিতে উঠিয়া বসিয়া ডাক্তার বলিল, বেশ, হার মানলুম, কিন্তু আমার অপরাধ কি শুনি? অপরাধ কি একটা? ডাক্তার, যে মুখে মুখে বলবো তার প্রকাণ্ড ফিরিস্তি পুলিশ অফিসে তৈরি হয়েছে, ক্রমে প্রকাশ পাবে। আপাতত ৪-৫ জন কনস্টেবল সঙ্গে করিয়া দারোগা ও ইন্সপেক্টর প্রবেশ করিল। অতুল বলিল, আপাতত ব্যোমকেশ বক্সী সত্যান্বেষীকে আপনি খুন করার চেষ্টা করেছেন, এই অপরাধে পুলিশে সোপর্দ করছি। ইন্সপেক্টর বাবু, ইনি আসামি। ইন্সপেক্টর নিঃশব্দে ডাক্তারের হাতে হাত করা লাগাইলেন। ডাক্তার বিষাদ দৃষ্টিতে চাহিয়া বলিল, এ ষড়যন্ত্র। পুলিশ আমার ওই ব্যোমকেশ বক্সী মিলে আমাকে মিথ্যে মোকদ্দমায় ফাঁসিয়েছে, কিন্তু আমিও দেখে নেব, দেশে আইন আদালত আছে, আমারও টাকার অভাব নেই। ব্যোমকেশ বলিল, তা তো নেই, এত কোকেন বিক্রির টাকা যাবে কোথায়? বিকৃত মুখে ডাক্তার বলিল, আমি কোকেন বিক্রি করি তার কোনো প্রমাণ আছে? আছে বৈকি ডাক্তার, তোমার সুগার অফ মিল্কের শিশিতেই তার প্রমাণ আছে। যোগের মুখে নুন পড়িলে যেমন হয়, ডাক্তার মুহূর্তের মধ্যে তেমনি কুকরাইয়া গেল। তাহার মুখ দিয়া আর কথা বাহির হইল না, শুধু নির্নিমেষ চক্ষু দুটা ব্যোমকেশের উপর শক্তিহীন ক্রোধে অগ্নিবৃষ্টি করিতে লাগিল। আমার মনে হইল এ যেন আমার সেই সাদাসিধা নির্বিরোধ অনুকূলবাবু নহে, একটা দুর্দান্ত নরঘাতক গুণ্ডা ভদ্রতার খোলস ছাড়াইয়া বাহির হইয়া আসিল। ইহারই সহিত এতদিন পরম বন্ধুভাবে কাল কাটাইয়াছি ভাবিয়া শিহরিয়া উঠিলাম। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, কি ওষুধ আমাদের দুজনকে দিয়েছিলে ঠিক করে বলো দেখি ডাক্তার। মরফিয়ার গুঁড়ো না? বলবে না? বেশ, বলো না, কেমিক্যাল পরীক্ষায় ধরা পড়বেই। একটা চুরুট ধরাইয়া বিছানায় আরাম করিয়া বসিয়া বলিল, দারোগাবাবু, এবার আমার এত্তালা লিখুন। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লিপিবদ্ধ হইলে পর ডাক্তারের ঘর খনাতল্লাস করিয়া 2টি বড় বড় বোতলে কোকেন বাহির হইল। ডাক্তার সেই যে চুপ করিয়াছিল আর বাক্নিষ্পত্তি করে নাই। অতঃপর তাহাকে বমাল সমেত থানায় রওনা করিয়া দিতে ভোর হইয়া গেল। তাহাদের চালান করিয়া দিয়া ব্যোমকেশ বলিল, এখানে তো সব লণ্ডভণ্ড হয়ে আছে, চলো আমার বাসায়, সেখানে গিয়ে চা খাওয়া যাবে। হ্যারিসন রোডের একটা বাড়ির তেতলায় উপস্থিত হইয়া দেখিলাম দ্বারের পাশে পিতলের ফলকে লেখা আছে, শ্রী ব্যোমকেশ বক্সী সত্যান্বেষী। ব্যোমকেশ বলিল, স্বাগতম মহাশয়, দিনের কুটিরে পদার্পণ করুন। জিজ্ঞাসা করিলাম, সত্যান্বেষীটা কি? ওটা আমার পরিচয়। ডিটেকটিভ কথাটা শুনতে ভালো নয়, গোয়েন্দা শব্দটা আরো খারাপ।
তাই নিজের খেতাব দিয়েছি সত্যান্বেষী। ঠিক হয়নি? সমস্ত তেতলাটা ব্যোমকেশের। গুটি ৪-৫ ঘর আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জিজ্ঞাসা করিলাম, একলাই থাকো বুঝি? হ্যাঁ, সঙ্গী কেবল ভৃত্য পুটিরাম। আমি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলাম, দিব্যি বাসাটি। কতদিন এখানে আছো? প্রায় বছরখানেক। মাঝে কেবল কয়েকদিনের জন্যে তোমাদের বাসায় স্থান পরিবর্তন করিয়াছিলুম। ভৃত্য পুটিরাম তাড়াতাড়ি স্টোভ জ্বালিয়া চা তৈয়ার করিয়া আনিল। গরম পিয়ালায় চুমুক দিয়া ব্যোমকেশ বলিল, আহ, তোমাদের মেসে ছদ্মবেশে কদিন মন্দ কাটল না। ডাক্তার কিন্তু শেষের দিকে ধরে ফেলেছিল। দোষ অবশ্য আমারই। কিরকম? পুলিশের কাছে জানালার কথাটা বলেই ধরা পড়ে গেলুম। বুঝতে পারছো না? ওই জানালা দিয়েই অশ্বিনীবাবু। না না, গোড়া থেকে বলো। চায়ে আরেক চুমুক দিয়া ব্যোমকেশ বলিল, আচ্ছা, তাই বলছি। কতক তো কাল রাত্রেই শুনেছ, বাকিটা শোনো। তোমাদের পাড়ায় যে মাসের পর মাস ক্রমাগত খুন হয়ে চলেছিল, তা দেখে পুলিশের কর্তৃপক্ষ বেশ বিব্রত হয়ে উঠেছিলেন। একদিকে বেঙ্গল গভর্নমেন্ট, অন্যদিকে কাগজওয়ালারা পুলিশকে ভিতরে বাইরে খোঁচা দিয়ে দিয়ে আরো অতিষ্ঠ করে তুলেছিল। এরকম যখন অবস্থা, তখন আমি গিয়ে পুলিশের বড় সাহেবের সঙ্গে দেখা করলুম। বললুম, আমি একজন বেসরকারি ডিটেকটিভ। আমার বিশ্বাস আমি এই সব খুনের কিনারা করতে পারবো। অনেক কথাবার্তার পর কমিশনার সাহেব আমাকে অনুমতি দিলেন। শর্ত হলো, তিনি আর আমি ছাড়া এ কথা আর কেউ জানবে না। তারপর তোমাদের বাসায় গিয়ে জুটলুম। কোনো অনুসন্ধান চালাতে গেলে অকুস্থানের কাছেই বেজ অফ অপারেশনস থাকা দরকার। তাই তোমাদের ম্যাচটা বেছে নিয়েছিলুম। তখন কে জানতো যে বিপক্ষ দলেরও বেজ অফ অপারেশনস এই একই জায়গায়। ডাক্তারকে গোড়া থেকেই বড্ড বেশি ভালো মানুষ বলে মনে হয়েছিল, এবং কোকেনের ব্যবসা চালাতে গেলে হোমিওপ্যাথি ডাক্তার সেজে বসা যে খুব সুবিধাজনক, সে কথাও মনের মধ্যে উকিঝুঁকি মারছিল। কিন্তু ডাক্তারই যে নাটের গুরু, এ সন্দেহ তখনও হয়নি। ডাক্তারকে প্রথম সন্দেহ হলো অশ্বিনীবাবু মারা যাবার আগের দিন। মনে আছে বোধ হয়, সেদিন রাস্তার উপর একজন ভাটিয়ার লাশ পাওয়া গিয়াছিল। ডাক্তার যখন শুনলে যে তার ট্যাকের গেজে থেকে ১,০০০ টাকার নোট বেরিয়েছে, তখন তার মুখে মুহূর্তের জন্য এমন একটা ব্যর্থ লোভের ছবি ফুটে উঠল যে, তা দেখেই আমার সমস্ত সন্দেহ ডাক্তারের ওপরে গিয়ে পড়ল। তারপর সন্ধেবেলায় অশ্বিনীবাবুর আড়ি পেতে কথা শোনার ঘটনা। আসলে অশ্বিনীবাবু আমাদের কথা শুনতে আসেননি। তিনি এসেছিলেন ডাক্তারের সঙ্গে কথা কইতে। কিন্তু আমরা রয়েছি দেখে তাড়াতাড়ি যা হয় একটা কৈফিয়ত দিয়ে চলে গেলেন। অশ্বিনীবাবুর ব্যবহারে আমার মনে আবার ধোঁকা লাগলো। মনে হলো হয়তো তিনি আসল আসামি। রাত্রে মেঝে কান পেতে যা শুনলুম, তাতেও ব্যাপারটা স্পষ্ট হলো না। শুধু এইটুকু বুঝলুম যে তিনি ভয়ঙ্কর একটা কিছু দেখেছেন। তারপর সে রাত্রে যখন তিনি খুন হলেন, তখন তার আর কোনো কথাই বুঝতে বাকি রইল না। ডাক্তার যখন সেই ভাটিয়াটাকে রাস্তার উপর খুন করে, দৈবক্রমে অশ্বিনীবাবু নিজের জানলা থেকে সে দৃশ্য দেখে ফেলেছিলেন, আর সেই কথাই তিনি গোপনে ডাক্তারকে বলতে গিয়েছিলেন। এখন ব্যাপারটা বেশ বুঝতে পারছো। ডাক্তার দোকানের ব্যবসা করত, কিন্তু কাউকে জানতে দিত না যে সে এই কাজের সর্দার। যদি কেউ দৈবাৎ জানতে পেরে যেত, তাকে তৎক্ষণাৎ খুন করত। এইভাবে সে এতদিন নিজেকে বাঁচিয়ে এসেছে। ওই ভাটিয়াটা সম্ভবত ডাক্তারের দালাল ছিল। হয়তো তারই মারফত বাজারে কোকেন সরবরাহ হতো। এটা আমার অনুমান, ঠিক না হতে পারে। সেদিন রাত্রে সে ডাক্তারের কাছে এসেছিল কোনো কারণে। তাদের মধ্যে মনোমালিন্য হয়। হয়তো লোকটা ডাক্তারকে ব্ল্যাকমেইল করবার চেষ্টা করে, পুলিশের ভয় দেখায়। তারপরেই যেই সে বাড়ি থেকে বেরিয়েছে, অমনই ডাক্তারও পিছন পিছন গিয়ে তাকে শেষ করে দেয়। অশ্বিনীবাবু নিজের জানালা থেকে এই দৃশ্য দেখতে পেলেন,
এবং ঘোর নির্বুদ্ধিতার বশে সে কথা ডাক্তারকেই বলতে গেলেন। তার কি উদ্দেশ্য ছিল জানি না। তিনি ডাক্তারের কাছে উপকৃত ছিলেন, তাই হয়তো তাকে সাবধান করে দিতে চেয়েছিলেন। ফল হলো কিন্তু ঠিক তার উল্টো। ডাক্তারের চোখে তার আর বেঁচে থাকবার অধিকার রইল না। সেই রাত্রেই কোনো সময় যখন তিনি ঘর থেকে বেরুবার উপক্রম করলেন, অমনই সাক্ষাৎ যম তার সামনে এসে দাঁড়ালো। আমাকে ডাক্তার গোড়ায় সন্দেহ করেছিল কিনা বলতে পারি না, কিন্তু যখন আমি পুলিশকে বললুম যে ওই জানালাটাই অশ্বিনী কুমারের মৃত্যুর কারণ, যখন সে বুঝলেও আমি কিছু কিছু আন্দাজ করেছি, সুতরাং আমারও ইহলোক ত্যাগ করবার খাঁটি অধিকার জন্মালো। কিন্তু ইহলোক ত্যাগ করবার জন্য আমি একেবারে ব্যগ্র ছিলুম না, তাই অত্যন্ত সাবধানে দিন কাটাতে লাগলুম। তারপর পুলিশ এক মস্ত বোকামি করে বসল, আমাকে গ্রেফতার করলো। যা হোক, কমিশনার সাহেব এসে আমাকে খালাস করলেন। আমি আবার মেসে ফিরে এলুম। ডাক্তার তখন স্থির বুঝল যে আমি গোয়েন্দা, কিন্তু সে ভাব গোপন করে আমাকে রাত্রির জন্যে মেসে থাকতে দিয়ে ভারী উদারতা দেখিয়ে দিল। উদারতা আড়ালে একটিমাত্র উদ্দেশ্য ছিল, কোনো ক্রমে আমাকে খুন করার। কারণ তার বিষয়ে আমি যত কথা জানতুম এত আর কেউ জানত না। ডাক্তারের বিরুদ্ধে তখন পর্যন্ত কিন্তু সত্যিকারের কোনো প্রমাণ ছিল না। অবশ্য তার ঘর খানাতল্লাশি করে কোকেন বার করে তাকে জেলে দেওয়া যেতে পারত, কিন্তু সে যে একটা নিষ্ঠুর খুনি এ কথা কোনো আদালতে প্রমাণ হতো না। তাই আমিও তাকে প্রলোভন দেখাতে শুরু করলুম। দরজার তলায় পেরেক ফেলে দিয়ে আমি সেটাকে খারাপ করে দিলুম। ডাক্তার খবর পেয়ে মনে মনে উল্লসিত হয়ে উঠল। আমরা রাত্রে দরজা বন্ধ করে শুতে পারবো না। তারপর আমরা যখন ওষুধ নিতে গেলুম, তখন সে সাক্ষাৎ স্বর্গ হাতে পেলেও আমাদের দুজনকে দুপুরিয়া গুঁড়ো মারফিয়া দিয়ে ভাবল আমরা তাই খেয়ে এমন ঘুমোবো যে সে নিদ্রা মহানিদ্রায় পরিণত হলেও জানতে পারবো না। তারপরেই ব্যাঘ্র এসে ফাঁদে পা দিলেন। আর কি? আমি বললাম, এখন উঠলুম ভাই, তুমি বোধহয় উপস্থিত ওদিকে যাচ্ছ না। না। তুমি কি বাসায় যাচ্ছ? হ্যাঁ। কেন? বাহ, কেন আবার? বাসায় যেতে হবে না? আমি বলেছিলুম কি, ও বাসা তো তোমাকে ছাড়তেই হবে। তা আমার এখানে এলে হতো না? এ বাসাটা নেহাত মন্দ নয়। আমি খানিক চুপ করিয়া থাকিয়া বলিলাম, প্রতিদান দিচ্ছ বুঝি? ব্যোমকেশ আমার কাঁধে হাত রাখিয়া বলিল, না ভাই, প্রতিদান নয়। মনে হচ্ছে তোমার সঙ্গে এক জায়গায় না থাকলে আর মন টিকবে না। এই কদিনেই কেমন একটা বদভ্যাস জন্মে গেছে। সত্যি বলছ? সত্যি বলছি। তবে তুমি থাকো, আমি জিনিসপত্রগুলো নিয়ে আসি। ব্যোমকেশ প্রফুল্ল মুখে বলিল, সেই সঙ্গে আমার জিনিসগুলো আনতে ভুলো না যেন। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সত্যান্বেষী এর শেষ পর্ব, যেখান থেকে শুরু ব্যোমকেশ বক্সীর কিংবদন্তি যাত্রা। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। আর আপনার প্রিয় ব্যোমকেশ গল্প কোনটি সেটাও লিখে জানান। আরও রহস্য, আরও যুক্তির গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন সাকিব স্টোরি লাউঞ্জ। ততদিন পর্যন্ত রহস্যে থাকুন, যুক্তিতে থাকুন আর গল্পে থাকুন।